লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। মৌলানা ভাসানীর নেতৃত্বে 7 দলীয় অ্যাকশন কমিটি সরকারের কাছে যে 15 দফা দাবি উত্থাপন করেন তার প্রথম দাবি ছিল ভারতের সাথে অসম মৈত্রী চুক্তি বাতিল করতে হবে। অর্থনৈতিক সহযোগিতার নামে বাংলাদেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে ভারতের বিশাল অর্থনীতির অঙ্গীভূত করে নেওয়া। বাংলাদেশের মতো ক্ষুদ্র আর গরিব দেশের জন্য কোনো বড় আকারের সেনাবাহিনীর প্রয়োজন নেই। 1975 সালের এপ্রিলে ভারত সামগ্রিক আগ্রাসন চালিয়ে সিকিম দখল করে নেবার পর দক্ষিণ এশিয়া উপমহাদেশের জনগণ বিশেষভাবে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে। আওয়ামী লীগ বাদে দেশের অন্য সব রাজনৈতিক দলগুলো ভারতের সাথে 25 বছরের চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী এবং সার্বভৌমর প্রতি হুমকি স্বরূপ মনে করে অবিলম্বে ওই চুক্তি নাকচ করে দেবার দাবি জানায়। মৌলানা ভাসানীর নেতৃত্বে 7 দলীয় অ্যাকশন কমিটি সরকারের কাছে যে 15 দফা দাবি উত্থাপন করেন তার প্রথম দাবি ছিল ভারতের সাথে অসম মৈত্রী চুক্তি বাতিল করতে হবে। তারা অভিমত প্রকাশ করেন বাংলাদেশের ভবিষ্যৎ হবে ভারতের নিয়ন্ত্রণ ও প্রভাব বজিয়ে রাখার নীল নকশা অনুযায়ী এ চুক্তি করা হয়েছে। উপমহাদেশের ওপর ভারতের নিয়ন্ত্রণে পাকাপোক্ত করার জন্য এই চুক্তি সহায়ক হবে। পাঠকদের অবগতির জন্য ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির কয়েকটি ধারা সম্পর্কে কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে বলে বোধ করছি। চুক্তির 6 নম্বর অনুচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। অনুচ্ছেদ 8, 9 এবং 10 নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত অনুচ্ছেদগুলো দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে। অনুচ্ছেদ 8-এ বলা হয়েছে, কোনো দেশ অপর দেশের বিরুদ্ধে কোনো রূপ সামরিক জোটে যোগ দিতে পারবে না এবং অপর দেশের বিরুদ্ধে কোনো রকম সামরিক অভিযান পরিচালনা করতে পারবে না এবং তার সীমানাধীন স্থল, জল এবং আকাশ অপর রাষ্ট্রের সামরিক ক্ষতি অথবা অপর রাষ্ট্রের সংহতির প্রতি হুমকি স্বরূপ কোনো কাজে ব্যবহার করতে দিতে পারবে না। অনুচ্ছেদ 9-এ বর্ণিত হয়েছে, প্রত্যেক পার্টি অন্য পার্টির বিপক্ষে কোনো তৃতীয় পার্টিকে যে কোনো সামরিক সংঘর্ষে কোনো প্রকার সাহায্য দিতে পারবে না যদি কোনো পার্টি পারস্পরিক আলোচনার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেই আক্রমণ কিংবা আগ্রাসনের হুমকির মোকাবেলা করার জন্য। এভাবেই দুই দেশের শান্তি ও সংহতি বজিয়ে রাখা হবে। অনুচ্ছেদ 10-এ বর্ণিত আছে, এই চুক্তির পরিপন্থী কোনো প্রকার অঙ্গীকার কোনো পার্টি অন্য কোনো দেশ বা একাধিক দেশের সাথে খোলামেলাভাবে কিংবা গোপন করতে পারবে না। স্বাধীন বাংলাদেশের জন্য এ ধরনের কোনো চুক্তির কি প্রয়োজন ছিল? ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের 3 দিকেই ঘিরে রয়েছে ভারত। পূর্ব দিকে সামান্য সীমান্ত রয়েছে বার্মার সাথে, দক্ষিণে বঙ্গোপসাগর। অনেকের মতে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত এ ধরনের কোনো চুক্তির প্রয়োজন ছিল না, যেখানে বাংলাদেশের বিরুদ্ধে কোনো বৈদেশিক আক্রমণের সম্ভাবনা নেই। বিধায় কোনো বিশেষ প্রয়োজন ছাড়া চুক্তির 8, 9 এবং 10 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় সার্বভৌম রক্ষা করার জন্য সামরিক সাহায্য চাওয়ার মানে দাঁড়ায় বাংলাদেশ ভারতের কাছে সম্পর্কের দিক দিয়ে হীনভাবে অনুগত। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্কে যে শর্ত ছিল তার ফলে ভারত একটি অগ্রবর্তী শিল্পে উন্নত দেশ হিসাবে বাংলাদেশকে প্রযুক্তি প্রকৌশলী সাহায্য, ভারী এবং মাঝারি যন্ত্র ও যন্ত্রাংশ, কাঁচামাল এবং অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের শিল্প ও কৃষি দুই ক্ষেত্রেই অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে। ভারতের অর্থনীতি ও শিল্প কাঠামো বাংলাদেশের চেয়ে আকারে অনেক বড় ও উন্নত। তার প্রায় প্রয়োজনীয় সবকিছুই নিজেরা তৈরি করে। পক্ষান্তরে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি তুলনামূলকভাবে অনেক ছোট ও দুর্বল। শিল্পক্ষেত্রেও অনগ্রসর। প্রয়োজনীয় তেমন কিছুই বাংলাদেশে তৈরি হয় না। সেই ক্ষেত্রে দুই দেশের মাঝে উল্লিখিত চুক্তির শর্ত অনুযায়ী অর্থনৈতিক সহযোগিতার মানেই হচ্ছে ভারত কর্তৃক বাংলাদেশকে সব বিষয়ে একটি বাজারে পরিণত করা। অর্থনৈতিক সহযোগিতার নামে বাংলাদেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে ভারতের বিশাল অর্থনীতির অঙ্গীভূত করে নেওয়া। চুক্তিতে ব্যক্ত ইচ্ছা অনুযায়ী ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা অববাহিকার পানির সম্পদের উন্নয়ন ও সুব্যবস্থা করার ধারার প্রভাব হচ্ছে অনেক সুদূর প্রসারে। সাহায্য ও সহযোগিতার যে কোনো চুক্তি যদি অসম দুটি রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয়, একটি বৃহৎ এবং ক্ষমতাশালী এবং অপরটি
এবং অপরটি ছোট এবং দুর্বল রাষ্ট্র, তাহলে সেই চুক্তির সুবিধা সাধারণভাবেই পাবে তুলনামূলকভাবে যে দেশ বড় ও শক্তিশালী। এ অকাট্য সত্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অনেকেই এই চুক্তির বিরোধিতা করেছিলেন, কিন্তু তার প্রতিবাদকে উপেক্ষা করে আওয়ামী লীগের ভেতরের ভারতপন্থীদের প্ররোচনায় শেখ মুজিব 25 বছরের আত্মঘাতী মৈত্রী চুক্তি সই করেছিলেন। সার্বভৌমের মতো বিষয়েও ভারতের সাথে বাংলাদেশের স্বার্থের দ্বন্দ্ব রয়েছে। স্থলসীমা ছাড়াও ইকোনমিক জোন সম্পর্কে দুই দেশের ভিন্ন অবস্থানের পরিপ্রেক্ষিতে জলসীমা নির্ধারণ করতেও দীর্ঘ সময় লাগবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের উপকূলের সমুদ্র সীমানাও এ পর্যন্ত ঠিক করা সম্ভব হয়নি। 1974 সালে বিতর্কিত কিছু জায়গার ব্যাপারে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আমরা আমাদের ন্যায্য পাওনা ভারতের কাছ থেকে পাইনি। সমুদ্র সীমা ও ইকোনমিক জোন সম্পর্কে ভারতের অবস্থানের ভিন্নতার কারণে যে 6টি তেল কোম্পানি 1973-1974 সালে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি স্বাক্ষরিত করে, তাদের একটি কোম্পানি এসল্যান্ড অয়েল কোম্পানিকে তৈলকূপ খনন করতে বাধা দেয় ভারত। ভারতীয় প্রতিবাদের মুখে ওই তেল কোম্পানিকে খনন কার্য বন্ধ করে ফিরে যেতে হয়েছিল। শুধু তাই নয়, কয়েক জায়গায় নাশকতামূলক কার্যকলাপ ও কিডন্যাপিংয়ের মতো পদক্ষেপের মাধ্যমে কোম্পানিগুলোকেও ভয় দেখানো হয়। এ ব্যাপারে বাংলাদেশ সরকার কিছুই করতে পারেনি। বঙ্গোপসাগরের মুখে জেগে ওঠা ভূখণ্ড বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন দ্বন্দ্বের সৃষ্টি করে। হারিয়াভাঙা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি নামের এক ভূখণ্ড জেগে উঠেছে বঙ্গোপসাগরের উপকূলে। মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে দুই সরকারের মাঝে সমঝোতা হয়, যৌথ সার্ভের মাধ্যমে তালপট্টির মালিকানা নির্ধারণ করা হবে। কিন্তু হঠাৎ করে সমঝোতার বরখেলাপ করে ভারতীয় নৌবাহিনী একদিন তালপট্টি দখল করে নিয়ে সেখানে ভারতীয় পতাকা উড়িয়ে দেয় একতরফাভাবে। সবচেয়ে বড় সমস্যা হলো পানি ভাগাভাগির সমস্যা। নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য নদী নালার পানিই হচ্ছে কৃষিভিত্তিক বাংলাদেশের জীবন। দেশের বেশিরভাগ নদ নদী উৎপত্তি হয়েছে উত্তরের হিমালয় পর্বতমালা এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে মিশে যাওয়া বঙ্গোপসাগরে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা, যমুনা, গোমতী, মহুরী, সুরমা, খোয়াই, কুশিয়ারা, পদ্মার প্রবাহের উপরে নির্ভরশীল বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ও দেশের কৃষিভিত্তিক অর্থনীতি। আন্তর্জাতিক নদী গঙ্গার উপর একতরফাভাবে ভারত কর্তৃত্ব ফারাক্কা বাঁধ নির্মাণ করায় জনগণের ওপর নেমে এসেছে এক দুর্বিষহ অভিশাপ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের 1/3 আজ মরুপ্রায়। নদী ভরাট হয়ে যাচ্ছে, একই হারে বাড়ছে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় পরিবেশ ও প্রকৃতির পরিবর্তন আজ বাংলাদেশের জন্য এক হুমকি সৃষ্টি করেছে। গঙ্গার পানি বাংলাদেশের 1/3 লোকের জীবন সংস্থানের জন্য অতি প্রয়োজন। ফারাক্কা বাঁধের ফলে পানির অপ্রতুলতা দুই দেশের মধ্যে তিক্ততায় বৃদ্ধি করেছে। বাংলাদেশের জনগণের প্রয়োজনের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হয়ে একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজে পাবার চেষ্টা না করা হলে বাংলাদেশ ভারত সম্পর্কের আরও অবনতি ঘটবে ভবিষ্যতে। ভারত তিস্তা নদীর উপরেও বাদ দিয়েছে একতরফাভাবে। এ নদীর পানি ভাগাভাগির ব্যাপারেও তারা এখন পর্যন্ত কোনো আলোচনা করছে না। বাদ দেওয়ার ফলে নদীতে পানির প্রবাহ কমে গেছে, ফলে বাংলাদেশের উত্তর অঞ্চলের 4টি জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ভারতের খোয়াই, গোমতী এবং আরও প্রায় 10টা নদীতে বাদ দিচ্ছে একতরফাভাবে, কোনো আলাপ আলোচনা ছাড়াই। এছাড়া খরার সময় বা শুষ্ক মৌসুমে কৃষির জন্য যে পরিমাণ পানির প্রয়োজন হবে কৃষকরা তা পাবে না। ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা অববাহিকায় পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য ভারত ইতিমধ্যে আবার এক লিঙ্ক ক্যানেলের প্রস্তাব উত্থাপন করেছে। তারা চাচ্ছেন ক্যানেল খুঁড়ে ব্রহ্মপুত্র থেকে পানি সরবরাহ করা হবে গঙ্গা ও হুগলি নদীর নাব্যতা বাড়াবার জন্য। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে কোনো যুক্তিতেই এই প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না বলেই বিশেষজ্ঞরা মত পোষণ করেন। যদিও মৈত্রী চুক্তিতে বলা হয়েছে আমাদের দুই দেশের মাঝে সীমান্ত হবে শান্তি ও বন্ধুত্বের অনন্তকালের সাক্ষী, কিন্তু সামরিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একথার ভিন্ন মানেও খুঁজে পাওয়া যায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশগুলোকে একত্রীকরণের মাধ্যমে একটি অখণ্ড প্রতিরোধ ব্যবস্থা কায়েম করার যে সামরিক উদ্দেশ্য ভারত অনেকদিন ধরে মনে পোষণ করে আসছিল, তার সাথে স্বাধীনতার পরপর আওয়ামী লীগ সরকারের প্রচারণা ও রাজনৈতিক অঙ্গীকার বাংলাদেশের মতো ক্ষুদ্র আর গরিব দেশের জন্য কোনো বড় আকারের সেনাবাহিনীর প্রয়োজন নেই, এর একটা সামঞ্জস্য পাওয়া যায়।
ভারতের লক্ষ্য অর্জন করার জন্য আওয়ামী লীগ সরকার এ ধরনের অঙ্গীকার ব্যক্ত করেছিল। অনন্তকালের শান্তি আর বন্ধুত্ব টিকিয়ে রাখা সম্ভব শুধুমাত্র দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষের সম্ভাবনার সব পথ চিরতরে বন্ধ করে দেওয়ার মাধ্যমেই। রাষ্ট্রীয় সম্পর্ক সময় ও বাস্তবতার সাথে পরিবর্তনশীল। তাছাড়া দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যেখানে রয়েছে হাজারো সমস্যা, সেখানে অনন্তকালের শান্তি আর বন্ধুত্বের গ্যারান্টি পাওয়া অসম্ভবই শুধু নয়, অবাস্তবও বটে। বাংলাদেশ ও ভারতের অর্থনীতি যেখানে সম্পূরক না হয়ে অনেক ক্ষেত্রেই প্রতিযোগিতামূলক এবং অসম অর্থনৈতিক অবকাঠামোর ফলে সেখানে চোরাচালান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেখানে দুর্বল প্রতিরক্ষা বাহিনীর তত্ত্ব কি করে জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারে? তথাকথিত অনন্তকালের শান্তিই বাকি করে প্রতিষ্ঠিত করা সম্ভব? প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের সমস্যাই থাকতে পারে, তাই বলে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সেগুলো সমাধান করা যাবে না, এটাও ভাবাও যেমন ঠিক নয়, তেমনি দুদেশের মধ্যকার সব সমস্যা সংঘাতের মাধ্যমে শুধু নিরসন করা সম্ভব এ ধারণাও সঠিক নয়। দুদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতা, পরিপক্কতা, গতিশীলতা ও মানবিক দৃষ্টিকোণ দিয়ে সব সমস্যার সমাধান খুঁজে বের করার আন্তরিকতাই শুধু গড়ে তুলতে পারে বন্ধুত্ব। এর জন্য পোষকি চুক্তির প্রয়োজন হয় না। পক্ষান্তরে অবিশ্বাস, দমন নীতি, একে অপরকে ঠকাবার প্রচেষ্টা যেখানে প্রকট, সেখানে স্বাক্ষরিত চুক্তিও কোনো কাজে আসে না। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।